আপনি জানলেন আপনার বউ হোটেলে দেহ ব্যবসা করে, এরপরে আপনি বলতেছেন যে আমি তার সাথে থাকতে পারি না। সব কিছু জানছি আমি। ও যে আপনার ইমুতে ভিডিও সার্ভিস দিত, আমার কাছে এখনো প্রমাণ আছে। ভিডিও সার্ভিস দিতে হবে না, সরি, ভিডিও কলে শরীর প্রদর্শন করা। এই যে আমার আপনি কাছে ভালো জানলেন লাগে। সে আপনার ওয়াইফ হোটেলে দেহ ব্যবসা করছে, তারপরে আপনার রিয়াকশন কি ছিল? আমি চলে আসছিলাম। তারপরে কি তার নামে কেস করছিলেন? না, আমরা কিছু ডিভোর্স করিনি। দিছিলেন? না না, কোনো কিছু করিনি। তাহলে কি করছিলেন? চলে আসছিলাম আমি সব। ব্যাস? না, চলে আসার পরে দেখা গেছে যে 2 দিন পর আমি থাকতে পারি না, আমি আবার চলে গেছি। আমি জানি না ও আমার সাথে কি করছে। আমি ওরে ছাড়া যদি একদিন কিংবা দ্বিতীয় দিন থাকার পরে তৃতীয় দিন থাকতে পারতাম না, কোনোভাবেই থাকতে পারতাম না। আমার মনের ভিতরে যদি আমি আকাশ পরিমাণে জিদ নিয়ে আসতাম, তারপরে আমি থাকতে পারতাম না। এমন কোনো নিকৃষ্ট পুরুষ নাই যে পুরুষ জানবে যে তার বউ পতিতা এবং তারপরেও গিয়ে তার সাথে থাকবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আপনার কথা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। মাফ চাই, আমি আপনাকে আমি এইভাবে বললাম। আমি আপনার ওয়াইফ তাইলে আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন দিচ্ছে বলে মনে হলো? অভিযোগ দিছে, তার যে পরবর্তীতে কার্যকলাপ ছিল আমি সব কিছু ওপেন করে দিয়েছিলাম। কিরকম? ওর ভিডিও কলের সার্ভিস বলেন আর সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে, এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার ফোনে রাখছি। আপনি কারোর তো সাথে ওনাকে তার অনেক সম্পর্ক আছে। ভালোবাসতেন। আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি। এখনো ভালোবাসেন? ও শাড়ি পরে আসছিল, আমাকে জড়াই ধরছিল। আমি ওটা জীবনে বলতে পারবো না। আমি আমার লাইফে আমি সব কিছু বলতে পারলেও ওই একটা যে স্মৃতি ওটা বলতে পারবো না। 2 দিন ছিলাম একই হোটেলে, আমাদের ওই দিন ফিজিক্যাল হয়েছে। তো চোখ লাল কেন? আমার ভিতরের অবস্থা তো আপনি জানেন না। আপনার এই চোখের জল তো তাকে ভালোবাসার প্রমাণ স্বরূপ, তাই তো? আমার চোখের পানি শুকিয়ে গেছে ভাই। আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল। ওরে যে পরিমাণ ভালোবাসছি, আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া 2 দিন 3 দিনের দিন আমি থাকতে পারতাম না। আমি যেভাবে পারছি চলে গেছি। আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে যে তুই কি কাপুরুষ। আব্দুল্লাহ, আপনার ওয়াইফ এসেছিলেন আমাদের সাথে এবং এক্স ওয়াইফ, রাইট? এবং উনি অনেক অনেক অভিযোগ করেছেন যে আপনি তাকে আটকে রেখে ঘরের মধ্যে প্রথমত ইমোতে কল করে মানুষের কাছে শুটি বিক্রি করতে বাধ্য করছেন। তারপরে আপনার ওয়াইফকে আপনি ঢাকায় রেখে এবং কক্সবাজার রেখে মানুষের কাছে বিক্রি করেছেন রীতিমতো শারীরিকভাবে। এর এই এটা বিরাট বড় অভিযোগ। এটা তার সেকেন্ড বিয়ে ছিল আপনার সঙ্গে। আপনার কি বলার আছে ব্রাদার? ওর সাথে আমার পরিচয় হয় একটা গ্রুপের মাধ্যমে। ও হ্যাঁ। বলছিল সম্ভবত একটা অ্যাপসে না, ওর সাথে একটা গ্রুপের মাধ্যমে পরিচয় হয়। জি। পাত্র পাত্রী যে একটা গ্রুপ থাকে, ওরকম গ্রুপে একটা পোস্ট করছিল ও নিজে। হুম। ওর যে আগে বিয়ে হয়েছিল, বিয়ের 15 দিন পরে, ডিভোর্সের 15 দিন পরে ওর সংসার ছিল 5 বছরের মতো, আমাকে যেটা বলছে। 15 দিন পরে, ডিভোর্সের 15 দিন পরে সে একটা পোস্ট করছে। ওই পোস্ট ওর কিছু ছবি ছাড়ছিল, ছবি দেখে আমার খুব ভালো লাগে। তারপর তাকে আমি নক করি, ওনাকে সাড়া দেয়। আস্তে আস্তে তার সাথে আমার পরিচয় হয়। 10 দিন পরে সে বলতেছে যে আপনি আসেন, মিট হুম। করি ইত্যাদি। আমি বলছি যে ঠিক আছে, আমি যেতে পারবো না, যেহেতু আমি একটু জামালার মধ্যে তখন আমি ওই মেয়েদের মাথার চুল দিয়ে যে ক্যাপ তৈরি করা হয়, পরা চুল আমি, অনেকে বলে, তো ওটার বিজনেস করতাম আমি নিজে। আমার একটা বিজ্ঞাপন আছে আনন্দ টিভিতে, জি। আপনি চাইলে আমি দেখাতে পারবো। তো ওই বিজনেসের স্বার্থে আমার উত্তরাতে আসতে হইতো প্রত্যেক সপ্তাহে একবার, মানে 10 দিন আসতেই হইতো। সপ্তাহে সপ্তাহে না আসতে বলে, প্রতি 10 দিন পর পর আসতে হইতো। তো আমি আসতাম, ওনারে আমি বলছি যে আপনি আসেন। উনি আবার রাজি হয় যে এখানে আসবে। উনি যেই দিন আসছে ওটার যে একটা আপনার বাসের টিকিট এনা বাসে আসছিল, এসি বাসে, ওটার টিকিটও এখন আমার কাছে আছে। কেন রাখছেন? আমি সব কিছু শো করবো তাই। তাই আসছে ওনার সাথে আমার ওই দিন মানে উনি আমাকে বলছিল যে আমি যদি যাই আমাকে বিয়ে করতে হবে, আর আমি বলছি যে হ্যাঁ বিয়ে করবো। তো এখানে আসি। এর আগে আর দেখা হয় নাই? না, প্রথম দেখাই বিয়ে? প্রথম দেখায়। কেন? ভিডিও কলে দেখা হয়েছিল অনেকবার। এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অর্ডার দেখা দেখে আমার ভালো লাগে। আর আমিও বুঝতে পারি নাই যে এখানে কিছু একটা আছে। আমি আপনাকে আস্তে আস্তে বোঝাতে পারবো, বুঝি। কথা শুনলে বুঝতে পারবেন। এক পর্যায়ে সে আসে, ওকে নিয়ে আমি সরাসরি ও খায় নাই কিছু, আমাকে বলছে যে আমি কিছু খাই নাই, আমার খুব খিদে লাগছে। আমি তখন একটা রেস্টুরেন্ট নিয়ে যাই। আপনারা বিয়ে করে ফেললেন? না, বিয়ে করি নাই। তখন প্রথম দিন বিয়ে করেন নাই? না, ওকে। দ্বিতীয়ত বিয়ে করে নাই। আমি বলি হ্যাঁ। তাকে রেস্টুরেন্টে নিয়ে যাই, ওখানে খাওয়াই। খাওয়ানোর পরে বলছি যে আপনি তো অনেক ক্লান্ত, আমি তোমার বাসায় নিতে পারবো না, এখন কি করা যায়, হোটেল নিব, আপনি কি হোটেলে যাবেন? হুম। বলছে যে হ্যাঁ যাবো। তখন উত্তরা 14 নম্বর সেক্টরে হোটেল এক্সপ্রেস মল আছে একটা, আমি ওখানে নিয়ে যাই। ওই দিন ওকে নিয়ে 2 দিন ছিলাম। ফার্স্ট
একদিন থাকার পরে আমি তাকে কিছু শপিং করে দিই। হুম বিয়ে শাদির ব্যাপারে যেহেতু কথা হয়েছে, আমি টুকটাক যতটুকু পারছি আমি শপিং করে দিছি, বিয়ে হবে। কিন্তু পরবর্তীতে সাক্ষী ম্যানেজ করতে না পারার কারণে আমি বিয়ে করতে পারি নাই। 2 দিন ছিলাম একই হোটেলে, আমাদের ওই দিন ফিজিক্যাল হয়েছে। তো তারপরে আমি ওরে অনেকভাবে বুঝাই যে আমি তো পারতেছি না, তো আপনাদের ওইখানে চলে গেলে কি আপনি ম্যানেজ করতে পারবেন? হুম বলছে যে হ্যাঁ পারবো। তাই আমি বলছি তাহলে আপনি এখন যান, আমি কিছুদিন পর আপনার ওইখানে আসবো। ওকে তো এভাবে বলে তাকে ও ও ফার্স্ট টাইম রাজি হয় নাই, অনেক সিনকেট করছে, রাগারাগি করছে, চিল্লাচিল্লি করছে। তারপর ও চলে যায়। আমি এক এক সপ্তাহ পর, এক সপ্তাহ না হলে মনে হয় 10 দিন হবে, কারণ আমার যেহেতু উত্তরা 10 দিন পর পর আসা হইতো। আমি আমার কাজের সাথে আসতাম, কাজ শেষ করে আবার চলে যেতাম। তো আমি ওই দিন সময় বের করে নিয়ে আসছিলাম। আমি ওই দিন আমার কাজ শেষ করে আমি নাইটে ওইখানে চলে যাই, খুলনা। হুম বিশ্বাস করুন ভাই, আমার ফার্স্ট দিন আমি যখন খুলনা বাস থেকে নামি, আমাকে বলছে যে এখানে দাঁড়াও আমি আসতেছি। হুম ও রাত 12টার দিকে আসছে। আমি 12টা 5 মিনিট ওইখানে নামছিলাম, 12টার দিকে আসছে। আইসা আমাকে দেখছে, দেখা ও শাড়ি পরে আসছিল, আমাকে ঝড়াই ধরছিল। আমি ওটা জীবনে বলতে পারবো না। আমি আমার লাইফে আমি সব কিছু বলতে পারলেও ওই একটা যে স্মৃতি ওটা বলতে পারবো না। তাই আমি ওর সাথে ওর বাসায় চলে যাই। পরবর্তীতে তাকে বলি যে আপনি এখানে থাকবেন কিনা। আমি আপনি আপনি করে ফার্স্ট টাইম বলতাম, পরবর্তীতে হয়তো আস্তে আস্তে তুমি তুমি করে বলছি। পরে বলছে যে আপনি কি এখানেই থাকবেন নাকি ঢাকা যাবেন? আমি এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। তো ওই তখনও এখানে আমি 4 দিন ছিলাম একটা, কিন্তু তখনও বিয়ে হয় নাই। হুম তারপর ওইখান থেকে আমি চলে আসি, মনে হয় 22 তারিখে আমি ওইখান থেকে চলে আসি। 22 তারিখে আসার পরে তারে আমি আবার ওইখানে যাই নিয়ে আসার জন্য। তার মানে কি খুলনায় গিয়ে আপনাদের বিয়ে হয় না, ঢাকাতেই হয়? খুলনায় বিয়ে হয় নাই, ওনারে আমি তৃতীয়বার গিয়ে ঢাকায় নিয়ে আসি। নিয়ে আসার পরে তখনও বিয়ে হয় নাই। আমাদের বিয়েটা হয়েছিল প্রায় ঢাকায় 2 মাস থাকার পরে বিয়ে হয়েছে। 2 মাস না, 1.5 মাস হবে হয়তো। মানে 2 মাস আপনারা লিভিং রিলেশনে ছিলেন? একসাথেই ছিলাম। আচ্ছা। একসাথেই ছিলাম, একসাথে থাকার পরে তার সাথে আমার 2 মাস পরে বিয়ে হয়। আর এর মধ্যে ও আমার নামে যে অভিযোগগুলো করছে যে তাকে দিয়ে আমি এটা করাইছি ওটা করাইছি, ভাই আমি তখন একটা বিজনেস করতাম, আমার হুম মান্থলি 50,000 টাকার উপরে আসতো। জি আমি তখন শত শত মানুষকে হাজার হাজার টাকা স্যালারি দিতাম। জি আমি এখন আর ছেলে মানুষরা যতই আহ, গরিব হোক বা ভিক্ষা করে খাইলেও কিন্তু ওয়াইফকে দিয়ে বাজে কোনো কাজ করাবো তো দূরের কথা, ওটি পরিকল্পনা করতে পারে না। জি। তো আমি ওই দিক তখন দিয়ে, কি আপনার আরেকটা বউ, যেটার অভিযোগ বলছে, ওই বউটা ছিল তখন? আমার ফার্স্ট যে ওয়াইফ ছিল ওর সাথে আমার এক পর্যায়ে ছাড়াছাড়ি হয়। এক পর্যায়ে ছাড়াছাড়ি না, বলতে আপনি ও যখন চলে এই বিয়েটা গেছে। করছেন, এই বিয়েটা আমার যখন করছেন তখন কি আগের বউর সাথে তালাক হয়েছে না হয় নাই? ওর সাথে আমার ডিভোর্স হয় নাই। তার মানে তখন আপনার দুইটা বউ একসাথে? না না না, ও ছিল ওদের বাড়িতে। বাড়িতে থাকার মইরা যাক, আমি বলতেছি ডিভোর্স হয়েছে কি হয় না, আপনি বলতেছেন হয় নাই। ওর তার মানে সাথে আপনি একই সাথে দুইটা বউ মেনটেন করলেন, তখন শুরু করলেন? ওর সাথে আমার যে ফার্স্ট ওয়াইফ ছিল, ও ওদের বাড়িতে চলে যায়। তাকে আমি নিয়ে আসার জন্য অনেক ট্রাই করি, ও আমি ওই আসে না। প্রশ্নই করি নাই, আমি প্রশ্ন করছি আপনি যখন সেকেন্ড বিয়ে ওনাকে করলেন উত্তরাতে এনে, তখন তো আপনার আগের বউয়ের সাথে আপনার তালাকে সাইন হয় নাই, না, রাইট? সো এটা একটা অবৈধ বউ হিসেবে আপনি যাত্রা শুরু করলেন, কারণ আইনে, বাংলাদেশের আইনে নাই একসাথে দুইটা বউ, কিছুতেই নেই। আচ্ছা আগেন, তারপর একটু করেন। আচ্ছা আমি ক্লিয়ার করলাম যে এই এই জায়গাটা একটা পয়েন্ট উনি ভ্যালিড বলছে। আচ্ছা আচ্ছা। হুম তো ওর এ নিয়ে থাকা শুরু করি। ও একবার এক পর্যায়ে বলছে যে ভালো লাগে না। তাছাড়া ওর মেন্টালিটি ছিল অন্যরকম, কিরকম? কথাবার্তা না বললো ওর কারো, মানে অতিরিক্ত কথা বলতো। হ্যাঁ একজনের সাথে আমি যদি বাসায় না থাকতাম, আমার যেহেতু কাজ করতাম, আমি আমার প্রতি সবসময় যে চলে আসি আপনার ওই হেড অফিসে আসতে হতো এরকম না। জি আমি দেখা গেছে যে প্রতিদিন 2-3 ঘন্টার মতো আসতাম। হুম হুম এমন একদিন 2 দিন পরেও আসছি। তো আমি যখন আমি বাইরে চলে আসলে দেখা গেছে যে ওরা ফোন দিল অনেক সময়, আমি ওই ব্যস্ত পাইতাম। আমি হুম একবার ফোন বলছিলাম যে তুমি কার সাথে তো কথা বলো? হুম বলছে যে বাড়িতে কথা বলি আম্মুর সাথে। হুম এরকম প্রায় প্রায় বলতো, যে আমি পরবর্তীতে বলছি যে আমি চলে গেলেই কেন এত কথা বলতে হবে? হ্যাঁ ওর একটা বান্ধবী ছিল, ও ওই মেয়েটা ছিল হিন্দু, নাম আমার ততটা মনে নাই। হুম ওই মেয়েটার সাথে নাকি একদিন ও একটানা 1.5 ঘন্টার মতো কথা বলছে। হুম আমি তারপর আবার যাই চেকও করে, পরে দেখছি হুম যে ঠিক আছে। হুম আমি তারপরে ততটা সিনক্রেট করি না। আর হুম আমি চলে গেলে বলে যে তুমি চলে গেলে ভালো লাগে না, টিভিও নাই বাসায়, হুম। আমি তার জন্য কথা তাহলে বলি। এত বড় ব্যবসা করেন, টিভি কেন দেন নেই? আমি তো নতুন সংসার শুরু করছি তখন, ওকে আমি এত কিছু নিয়ে আসি নাই। আর আচ্ছা আমি যে সব কিছু একদম করে ফেলবো এরকম কিছু ছিল না। আচ্ছা, তারপর? তো এভাবে চলে গেছে। ও বলছে যে জব করবে, ঠিক আছে। পরে জবে নিয়ে যাই। যারা জব দেয় আপনার সার্কুলার ছাড়ে বা জব অফার করে, ওইখানে নিয়ে আসি। ওদের কাছে 2,000 টাকা দিয়েছিলাম, তারা একটা জব পাইয়ে দিবে। তো ওটা দেয় নাই, ওইখানে 2,000 টাকা ধরা খাইছে। তারপর ওরা বাসায় রাখি আমি। এক পর্যায়ে তার মেয়েকে নিয়ে আসে, তার একটা মেয়ে ছিল 5 বছরের। ওই মেয়েকে নিয়ে আসে, নিয়ে আসার পরে তার মেয়ের সাথে আমার একবার
হয় শুধু বলছিলাম যে ও তখন ছিল একটু গরম। আমি বলছি যে ওই মেয়েটা গোসল করে আসছে, বাচ্চা মেয়ে তো, গোসল করে আসছে, ফ্যান অফ করে দিছে, তার নাকি আবার শীত করে। আমার আবার শোল ঘেমে গেছিলো সাথে সাথে। আমি তারে বলছিলাম যে এই মেয়ে এদিকে আসো, আমি শোল মুছাইয়া দিয়ে পরে ফ্যানটা ছাড়বো। আমি শুধু এই মেয়ে এদিকে আসো এটা বলাতেও আমার উপর অনেক মানে আমার উপর অনেক ক্ষেপে গেছিলো। তার মেয়েকে আমি কেন এই মেয়ে বললাম। হুম, আমি ভাই এখানে যতটুকু কথা বলতেছি আমার একটা কথা কিন্তু আমি মিথ্যে বলতেছি না। বলেন। ওর মেয়েকে শুধু এটা বলছিলাম যে এই মেয়ে দিকে আসো, শরীরটা মুছে দিব এবং হুম, হয়তো জামা কাপড় পরাই দিব, এতটুকু। তো এই মেয়ে এদিকে আসো এটা বলাতেও আমার উপর অনেক ক্ষেপে যায়। ওই দিন হুম, দুপুরে আমি খাইও নাই, আমি ওই দিন রাগ করে বাড়িতে চলে গেছিলাম। হুম, বাড়িতে চলে যাওয়ার পরে আমি 3 দিন পরে আবার এখানে ব্যাক করতে চাইছিলাম। ও কী করছে, 3 দিন, 3 দিনও যাইতে দেয় নাই। ওর আম্মুকে দিয়ে আম্মুর সাথে কথা বলাইছে, আম্মু কথা বলছে, আমিও কথা বলছি। এক পর্যায়ে ওরে ছাড়া আমি থাকতে পারতাম না। হুম, যদি একদিন, সর্বোচ্চ 2 দিন, এর পরবর্তীতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, এরকম একটা অবস্থা হতো যে ওরে ছাড়া আমি থাকতে পারতাম না। হুম, আমি আবার আসি, এটা শুনে সে বাসা থেকে বের হয়ে যায়, যা কিছু ছিল, আমি যদি কম করে বলি মিনিমাম 35,000 টাকারও জিনিসপত্র ছিল জি, একটা বাসায়। এই 35,000 টাকার জিনিসপত্র সে মাত্র 6,000 টাকায় বিক্রি করে চলে গেছে। হুম, আমি আসার 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গেছে। হুম, তখন আমি অনেক কান্নাকাটি করি, এটা আপনাকে বলছে যে অনেক কান্নাকাটি করে, ও খুলনায় চলে গেছিলো। তারপর আমি অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে ও এক পর্যায়ে বলে যে ঠিক আছে তুমি আসো। আমি বলছি আমি ওইখানে গিয়ে কী করবো, আমার তো কিছু একটা করতে হবে। তুমি আসো, আমি তোমাকে বসায় খাওয়াবো, সেম এই কথাটাই বলছে। ঠিক আছে আমি গেছি। যাওয়ার পরে সে আবার কি জব করে আমি জানি না, বাসায় থাকে। আবার বলে যে আমাকে ফোন দিলে আমি যাব। তুমি কি জব করো? আমি অ্যাকাউন্ট খুলি। এভাবে কথা বলছে যে আমি অ্যাকাউন্ট খুলি, আমি একটা ব্যাংকে জব করি। আমাকে ফোন দেয়, আমি যাই, যাই অ্যাকাউন্ট ওপেন করে তারপর চলে আসি। বেশ ভালো কথা। আমি আর এত কিছু জিজ্ঞেস করি না ওইভাবে, আমি যাইও নাই ওদের অফিসে। যাইতে চাইলেও বলে যে তোমাকে যেতে হবে কেন? ব্যাংকের লোক নেই, ওনারই ফোন করতে হবে। আর আপনি এটা গবেষণা করার চেষ্টা করলেন না যে অ্যাকাউন্ট খোলে কি অন্য কিছু খোলে? আমি বলি তাহলে বুঝতে পারবেন। তো এক পর্যায়ে এভাবে গেছে 1 মাস। তো আমি যেই বাসায় থাকতাম ওই বাসার ভাইয়াটা কীভাবে জানি বুঝতে পারছে কি আমি জানি না, উনি আমাকে একদিন ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলে যে তুমি কি করো? আমি বলছি ভাই আমি কিছু করি না, আমি এখন বেকার। তো তোমার ওয়াইফ কী করে? আমি বলছি যে ও ব্যাংকে জব করে। পরে ওর ডেকে নিচ্ছে, ওরা ডেকে নিয়ে বলছে যে তুমি কী করো? বলে যে আমি ব্যাংকে ওই অ্যাকাউন্ট ওপেন করি আর টুকটাক মার্কেটিং করি, হুম, এরকমভাবে বলছে। তো তোমার তো আমি দেখি না তেমন একটা বাইরে যাইতে। হুম, তো আমাকে ফোন দেয়, ফোন দিলে আমি যাই। তো তাকে কে ফোন দেয় আসলে আমি ওইভাবে বুঝতেও পারি না। হুম। আসলে পরবর্তীতে আমি বুঝতে পারি যে হোটেল থেকে যখন তাকে ক্লায়েন্ট আসে, আসার পরে তারে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে যায়। ১ ঘন্টা ২ ঘন্টা কাজ শেষ হলে আবার চলে আসে। কবে জানতে পারেন আপনার বউ এটাতে জড়িত? ১ মাস পরে। খুলনা যাওয়ার ১ মাস পর? হুম। হুম, তারপরে আমি তাকে বলছি যে তুমি কি করো? আমাকে হুম, বলো সত্যি করে। হুম, ও আমাকে এটা বলে না, স্বীকার করে না। তারপর হুম, আমি তার ফোনে চেক করি, ফোনে তার আলাদা একটা নাম ছিল, নীলা ইসলাম। হুম, এটা আমি জানতাম যে ওর নাম নীলা। হুম, ফার্স্ট টাইম পরিচয়টা হয়েছে নীলা দিয়ে। তার মা আমাকে একদিন বলছে যে নীলাকে, আমি বলছি যে আপনার মেয়ের নাম কি? আমরা অভি বলে ডাকি। হুম। পরে বুঝতে পারছি যে, পরে আমি বলছি যে নীলাটা কে? আমারও বলো নীলাটার নামটা আমিই দিছি, এই নীলা যে নামটা এই যে আমার আপনি কাছে ভালো জানলেন লাগে। সে আপনার ওয়াইফ হোটেলে দেহ ব্যবসা করছে, তারপরে আপনার রিয়াকশন কি ছিল? আমি চলে আসছিলাম। তখন কি আপনারা বিবাহিত? হ্যাঁ, তখন বিবাহিত আপনি ছিলাম। তারপরে কি তার নামে কেস করছিলেন? না, আমরা কিছু ডিভোর্স করি নাই। দিছিলেন? না, না, কোনো কিছু করিনি। তাহলে কি করছিলেন? চলে আসছিলাম আমি সরাসরি। ব্যাস? না, চলে আসার পরে দেখা গেছে যে 2 দিন পর আমি থাকতে পারি নাই। আমি আবার চলে গেছি। আমি জানি না ও আমার সাথে কি করছে। আমি ওরে ছাড়া যদি একদিন কিংবা ২য় দিন থাকার পরে ৩য় দিন থাকতে পারতাম না। কোনোভাবেই থাকতে পারতাম না। আমার মনের ভিতরে যদি আমি আকাশ পরিমাণও জিদ নিয়ে আসতাম তারপরে আমি থাকতে পারতাম না। আপনি জানলেন আপনার বউ হোটেলে দেহ ব্যবসা করে। এরপরে আপনি বলতেছেন যে আমি তার সাথে থাকতে পারি না? এটা আমি আসলে আপনাকে কিভাবে বোঝাই ভাই, ও আমার সাথে কি করছে আমি বলতে পারবো না। ওর সবকিছু জানছি আমি। ও যে আপনার ইমোতে ভিডিও সার্ভিস দিত আমার কাছে এখনো প্রমাণ আছে। ভিডিও সার্ভিস দিতে হবে না? সরি, ভিডিও কলে শরীর প্রদর্শন করা। হুম। এটা আপনি তাকে বলেননি করতে? না, না। আমি ওর সাথে ডিভোর্স হওয়ার পরে ও যে এগুলো করছে সেগুলো প্রমাণ আছে। আপনি চাইলে আমি আস্তে, আস্তে সবকিছু দেখাবো। ডিভোর্স হওয়ার পরে না, মানে এইটা আপনি তাকে একবারের জন্য বলেন নাই করতে। অ্যাকর্ডিং টু হার স্টোরি উনি বলতেছে যে আপনি তাকে বাধ্য করছেন করতে।
এটা আমি মনে করি পৃথিবীতে এমন কোনো নিকৃষ্ট প্রাণী নাই যে তার ওয়াইফকে দিয়ে এই কাজ করাবে। এমন কোনো নিকৃষ্ট পুরুষ নাই যে পুরুষ জানবে যে তার বউ পতিতা এবং তারপরেও গিয়ে তার সাথে থাকবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আপনার কথা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। মাফ চাই, বাট আমি আপনাকে আমি এভাবে বললাম। আমি আপনাকে ভাই, আমিও কখনো আমি আমি আপনার সাথে এই তর্কে যাব না। আমি শুধু এতটুকু বলবো যে ওর সাথে আমার যেটা হয়েছে, হওয়ার পরে যদি আমি রাগে চলে আসতাম, শুধু একবার না, আমি খুলনা থেকে 3বার চলে আসছি রাগ করে। ও আমাকে, আমার এখানে একটা দাগ আছে, জি। এই দাগের কারণটাও ছিল সে। কিরকম? ও আমার সাথে জিদাজিদি করতো, হ্যাঁ। এক পর্যায়ে আমিও যদি তার সাথে কথা কাটাকাটি করতাম, কলারে ধরে ফেলতো, গলায় ধরে ফেলতো। জি। তার যখন গলায় আমি ধরতাম, এরকম ধাক্কাধাক্কি, এক পর্যায়ে দেখা গেছে যে আমি যেহেতু সানগ্লাস পরি, আমার সানগ্লাসের গ্লাসটা আমার এখানে চলে গেছিলো, জি। কেটে গেছিলো। তখন সে আমার জন্য অনেক কান্না করছিল, হ্যাঁ। পাগল হয়ে গেছিলো এক পর্যায়ে ধরতে গেলে। তখন তাড়াহুড়া করে আমাকে হসপিটালে নিয়ে যায়, আমার এটাই শিলিশুলি করে নিয়ে আসি। ওই দিন তার আমি দেখছি যে না, ওই দিন সে আমাকে একটু ভালোবাসার একটু বেশিই দেখাইছিল। এমনিতে ভালোবাসা দেখাইছে আমাকে, যে একদম ওই বাজেভাবে দেখতে এরকম না, অনেক এবং ভালোবাসে। আপনি যখন খুলনায় বা আপনি যখন জানতেছেন যে আপনার বউ এখন বেরোইলো শরীর বিক্রি করার জন্য, আপনি তখন কি করতেন? আমি বাসায় ছিলাম, ওর মেয়ে ছিল একটা, ওই মেয়ের সাথে আমি ওই থাকতাম। মেয়ের সাথে থাকতেন, তারপরে সে আবার সার্ভিস দিয়ে বাসায় ফিরতো, হুম। তারপরে আপনি তার আনা খাবার খাইতেন, তার কেনা চাউল খাইতেন? আমি তো জানতাম না এগুলা। মানে জানার পরের কথা বলতেছি। জানার পরে তো আমি তার ওইগুলো করি নাই, জানার পরে তো তাকে আমি সরাসরি বলেই দিছি যে তুমি কিন্তু কিছু জানার করতে পরে পারবে আপনি না। ঢাকায় আসছেন, ঢাকা আসার পরে আবার ফিরে গেছেন আবার তার গেছি। কাছে, এবং তখনও যেহেতু সে ব্যবসা করতেছে, সো তার টাকাতে আপনি তার বাসায় থেকে তার খাবার খাচ্ছেন। আমরা কিন্তু ওইখানে কন্টিনিউ ছিলাম না, ওইখানে ছিলাম আপনি এক 3 বেলা থেকে 4 হইলেও তো, মাস। তারপরেও জানার পরেও তো তার ভাত খাইছেন। না, আপনি নিজে চাল কিনে নিয়ে গেছিলেন খুলনায়। আমার কাছে কি টাকা ছিল না ভাইয়া? এই আপনি তো বলতেছেন যে আপনার আমি কাছে তখন, আপনার তখন ব্যবসা নাই, আপনি তখন বেকার, আপনি এই জন্য খুলনায় গেলেন কারণ সে আপনাকে বললো যে তুমি বেকার আসো, আমি তোমাকে খাওয়াবো। আমার সিনারিওতে ব্যবসাটা এইটা। আমার ব্যবসাটা ওর সাথে খুলনা যাওয়ার পরে ব্যবসা চলছে। এক লাইনে বলেন, ওই দিন জানার পরে কি আপনি একবারও তার না, আমি টাকায় জানার ছিলেন? পরে ওনার থেকে আমি 1 পয়সা, ওনার টাকার 1 পয়সাও আমি খাই নাই। কিন্তু ওনার বাসায় ছিলেন? ওনার বাসায় ছিলাম। ওই বাসার ভাড়া কে দিত? বাসার ভাড়া ও দিত, আমিও দিতাম। যখন ও বুঝছি তো। যখন ও দিতে পারে না, তখন যখন সব কিছু জেনে গেছি, ওকে টোটালি অফ করে দিছি, তখন আমি দিছি। আমি আম্মুকে ফোন দিলাম, আম্মু আমাকে টাকা দিত। আচ্ছা, তারপর আগান। আর আমি একমাত্র ছেলে, আমাকে যতটুকু পারছে আমার আম্মা আমাকে সাপোর্ট দিছে। তারপর আগান। তারপর ওইখান থেকে আমি ওরে নিয়ে আর সরাসরি কক্সবাজার চলে যাই হুম। 3 মাস পরে। 3 মাস পরে যাওয়ার পরে আমার মামাতো ভাই একটা হোটেলে বিজনেস করতো। হুম। ওনারা আর কি কন্ট্যাক্টে নিত, ফ্ল্যাট রুম এরকম কন্ট্যাক্টে নিত, 1 মাস 2 মাস এরকমভাবে কন্ট্যাক্ট নিত। আমি সঠিকভাবে বুঝতে পারিনি, পরবর্তীতে বলছে যে তারা 1 বছরেরও কন্ট্যাক্টে নেয়, হুম। 2 লাখ 5 লাখ এরকমভাবে টাকা দিয়ে। তারপর আমি 3 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে আমাকে একটা দুইটা 3টা রুম দিছিল, 2টা দিছিল মোটামুটি ভালো রুম। ওইখানে আমি টুকটাক কাজ করা শুরু করি। 1 মাস 3 দিন পরে সে আবার আমার সাথে ঝামেলা করে, এর মধ্যে ঝামেলা হয়েছে বহুবার। আমি বলি তাদের একজন রিলেটিভ বরিশালের, ও ওইখানে গেছে, যে তার খালা পরিচয় করায় দিছে তাদের সাথে। হুম। পরিচয় করে দেওয়ার পরে ওই ভাইয়াটা ওর সাথে কথা বলছে। আমি তখন সম্ভবত গোসল করে আসছিলাম। হুম। গোসল করে আসার পরে দেখি যে ও হাসে হাসে কথা বলতেছে। আমার তো তখন খুব রাগ হয়েছিল যে তুমি কার ফোনে? সাথে কথা বলো, হ্যাঁ ওকে। তুমি কার সাথে কথা বলো এত হাসি খুশি হয়ে। হুম। তখন তাকে আমি জিজ্ঞেস করি, সে আমাকে বলে না, লাইনে হুম। আছে। পরে ফোনটা টান মারা কেটে আমি তার সাথে অনেক মারামারি করি, তাকে অনেক মারছিলাম ওই দিন আমি। হুম। মারামারি করার পরে সে বলছে যে ও আমার ওই খালাতো, ওইখানে কি আপনি ওনাকে আটকে রাখছিলেন? তার আগে আমি কোনোদিনও আটকাই নাই। সে তো বলছে কক্সবাজারে গিয়ে আপনি তাকে আটকে রাখছেন আমি বাসায়। বলি আমি বলেন। তার কোনোদিনও আটকাই নাই, আমরা হোটেলে ছিলাম না। ও বলছে 5 স্টার হোটেলে ওরে নিয়ে থাকতাম, এরকম কিছু বলছে। আমি ভিডিওটা দেখছি আপনার, দেখার পরে আমি পরে আসতে চাইছি, এই তো আজকে আসলাম। ওরে নিয়ে একটা বাসায় ছিলাম, ওই বাসায় 12,000 টাকা ভাড়া দিতে হয়েছে। ওই টাকাগুলো আমি দিছি, 2 মাসে ভাড়া একসাথে দিতে হয়েছে। সব কিছু মিলায় টোটাল 22,000 টাকা হয়েছে ভাড়া, আর হয়েছে 2,000 টাকা কারেন্ট বিল টুরেন্ট বিল নিয়ে আর কি। তো 24,000 টাকা একসাথে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি যে হোটেলে যাইতাম ওইখানে যাইতাম, ও বাসায় থাকতো, কথা বলতো এর তার সাথে। তো একদিন তাকে নিয়ে বিচে যাব, বলছি যে চলো বিচে যাই। ও আমার সামনে থাকতো, কারণ ওর সাথে আমি হাঁটলে ওর হাঁটা চারা সব কিছু দেখলে কেমন জানি আমার কাছে অদ্ভুত মনে হতো। আমি ওর সাথে থাকলে হয়তো পিছায় থাকতাম, নয়তো একটু আগায় থাকতাম। আবার যখন দেখি যে ওই যে ভালো কাপড় চোপড় পরায় নিয়ে গেছি, যখন তার শরীরের অঙ্গভঙ্গি যদি না দেখা গেছে তাহলে একসাথে হাঁটতাম। কারণ ও এমনভাবে চলাফেরা করতো যে সামনে তার পা থাকলে তার ব্যাক সাইড থাকতো আরেক দিকে। তার শরীরের অঙ্গভঙ্গি দেখলে আমার খুব খারাপ লাগতো, এর জন্য তার সাথে আমি ওইভাবে চলতাম না। আবার তার ছাড়াও থাকতে পারতাম না।
ও আপনাকে হয়তো বলছিল যে মূলত 5 স্টার হোটেলে তাকে নিয়ে থাকছি, তাকে নিয়ে এই কাজ করেছি ওই কাজ করেছি, ওটা না। তাকে নিয়ে যে বাসায় ছিলাম ওই বাসায় তারে ওই একদিন বিচে নিয়ে যেতে চাইছিলাম, ওইখান থেকে সে রাগ করে চলে আসছিল। তার কি জানি বলছিলাম, ও বিচে যাবে না, চলে আসবে। তো বাসায় চলে আসছে, আমি আবার বিচে চলে গেছি রাগের মাথায়। ও আর একটা মুরব্বির সাথে সম্ভবত কথা বলছিল, কথা বলার পরে ওর কাছ থেকে ভাড়া নেয়, ভাড়া নেওয়ার পরে সে আমাকে অজান্তেই আমাকে না জানাই চলে আসে কোথায়? ঢাকা। হুম। এবং একটা পোস্টে গ্রুপ করে, সরি একটা গ্রুপে পোস্ট করে, পোস্ট করার পরে ওই গ্রুপের অ্যাডমিন তাকে বলছে যে ঠিক আছে আপনি আমার বাসায় থাকতে পারবেন, আমার অফিসেও জব করতে পারবেন। আমি ওনার নাম বলে দিই, মাসুম বিল্লাহ ওনার নাম। উনি হাইটেক কোম্পানির মালিক ছিলেন। তো উনি ওনার বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওইখানে ছিল, আমি আবার ওইখানে কান্নাকাটি করতাম। হুম। ও বাসায় হঠাৎ করে ওইখান থেকে চলে আসার পর আমি অনেক কান্নাকাটি করি। ও বলছে যে ওরে আমি আটকায় রাখছি, এই করছি। ভাই কোনো দিনও আটকায় রাখি নাই। ও এই ঢাকা থাকতে বলছে যে তাকে বাসায় রেখে আমি 2-3 দিনের জন্য চলে গেছি, এটা কোনো দিনও হয় নাই। একটা মানুষকে রেখে 2-3 দিনের জন্য চলে গেলে আর তারে দিয়ে যদি জোর করে এইগুলো করতাম। আমি প্রশ্ন করছিলাম তাকে যে এটা তো সম্ভব না। মানুষ তো ভাই ছাদের উপরে, এই আপনাদের আমার বাসাটা জানলা দিয়ে ছিল, চিৎকার করলেও শোনা যায় মানুষ। হ্যাঁ আমার বাসাটা ছিল উপরে। তো ওইখান থেকে যদি বাসায় একটা ছাদে কিন্তু অনেকে কন্টিনিউ মানুষ আসা যাওয়া করে, তো ও যদি চিল্লাচিল্লি করতো, না, আমি এটা অবিশ্বাস করে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। ও যদি চিল্লাচিল্লি করতো মানুষ তো অবশ্যই দেখতে ট্রু। পারতো। আর আমি যদি দরজা বন্ধ করে চলে যাইতাম, আমি একা গেলে তো সিসিটিভি ছিল, সব কিছু মনিটরিং করতো তারা। জি। ও আমাকে আর একটা কথা বলছে যে আমি একটা মেয়েকে নিয়ে আসছিলাম বাসায়। জি। এইগুলা যদি একটা সিকিউরিটি আর একটা মেয়েকে নিয়ে ঢুকলে কি আমাকে প্রশ্ন করবে না? না, যে কি বিবাহিত হয়? ফ্যামিলির প্রশ্ন করবে না। আমি আমার ওয়াইফ দুজনেই থাকতাম এখানে। হ্যাঁ, কিন্তু যদি বিবাহিত হয় তাহলে কেউ জিজ্ঞেস করে না, অবিবাহিত হলে জিজ্ঞেস করে। তো যাই হোক, আমি এত কিছু যাই না। তো ও যে বলছে যে তারে জোর করে আমি এগুলা করাইছি এগুলা করাইছি, এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা। জোর করে কোনো কিছু করানো যায় না। আর ও ছিল আমার স্বেচ্ছায় ওয়াইফ। কিন্তু জানার পরে স্বেচ্ছায় কি আপনি করেছেন যে আমার ক্লায়েন্ট এনে দাও, আপনি কি করেছেন এটা? না, আমি ও যে এই কথাগুলো বলছে আমি আল্লাহর কসম করে বলবো, আমি আল্লাহর জোর কসম, করে কোনো কোরআন শরীফ দিয়ে কিচ্ছু বলি সবচেয়ে নাই। বেশি মিথ্যা বলে মানুষ। আমি কোনো কিচ্ছু বলি নাই ওরে এইসব ব্যাপারে। ও আমারে যে পরিমাণ পচাইছে ওর ফ্যামিলির কাছে, ওর ফ্যামিলির কাছে শুধু কন্টিনিউ বলতো যে আমি তাকে মারি, হুম। তাকে মারে, হাত ভেঙে দিই, এই করি সেই করি। এগুলো বলার পরে তার ফ্যামিলিরা আমাকে একটু ভুল বুঝছিল, যদিও তারা আমি ওইভাবে মারি নাই। ওভাবে না, কয়দিন মারছেন? মারছি 2-3 দিন মারছি। 2 বা 3? তারে আমি 3 দিন মারছি। 3 দিন মারার পরে ও আমি তারা যদি একটা চোর দিতাম, 2টা চোর আমাকেও খাইতে হইতো। স্বাভাবিক, বুঝতে পারছি, সে তো অনেক মোটা চড়া, স্বাভাবিক। ওরে একটা চোর দিলে 2টা চোর আমাকেও খাইতে হতো। আমি যদি ওরে মারতাম ওর গায়ে অনেক আঘাত থাকতো। হুম। ও যে আমার সাথে যে বাজে ব্যবহারগুলো করছে, আমার এখানে তো একটা আঘাত আছে, আমি দেখাইতে পারি। হুম। আমি হয়তো কথাবার্তাগুলো ওইভাবে গুছায় বলতে পারি নাই। অনেক আগে আসার প্ল্যান ছিল, আপনার কাছে আসতেও পারি নাই। আজকে সুযোগ হয়েছে আসছি। আমি যেহেতু বাইরেও চলে যাব। আপনার ওয়াইফ তাইলে আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন দিচ্ছে বলে মনে হলো? অভিযোগ দিছে তার যে পরবর্তীতে কার্যকলাপ ছিল আমি সব কিছু ওপেন করে দিয়েছিলাম। কিরকম? ওর ভিডিও কলের সার্ভিস বলেন, আপনার সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে, এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার ফোনে রাখছি। সর্বপ্রথম তার খালাতো বোন জামাইয়ের কাছে আমি এগুলো পাঠাই, তারপরে তার যে খালাতো ভাই আছে তার কাছে পাঠাই, এক পর্যায়ে তার বাবার কাছে আমি পাঠাই। জি। এইভাবে তাদের গ্রামের বেশিরভাগ মানুষের কাছে আমি পাঠাই দিই। ওকে। আর ও আমাকে ডিভোর্স দিয়েছিল, এখানে লেখা ছিল তাকে আমি ভাত কাপড় দিই না। কিন্তু তার মা বাবাকে বলছে আমি তাকে মারধর করি। হুম। এই এতটুকু। ওকে। আপনার স্টোরি থেকে যদি লাইফ থেকে কিছু মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো ভাইয়া? আমি একটা কথা বলি, আমার মা আছে, আমার বোনও আছে। সব নারী এক না, কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না। ওইসব নারীকে বিশ্বাস করার থেকে, বিষধর সাপ যদি গলায় পেঁচায় বলে যে এই সাপটা তোমাকে ছুবল দিবে না, কিন্তু ওই নারীকে তুমি বিশ্বাস করো না, আমি বলবো যে হ্যাঁ বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই নারীকে বিশ্বাস করা যায় না। ওকে। সব নারীর কথা বলবো না, কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না। ওর বাবার সাথে ওর সম্পর্ক খুব বাজে ছিল। হুম। আমি যতটুকু পারছি স্যাক্রিফাইস করে তার বাবার সাথে তাকে কন্টিনিউ করাই দিছি। ওর আপনি মার তো সাথে শুধু তার সম্পর্কটা ভালো ছিল, আর আপনি কারোর তো সাথে ওনাকে তার সম্পর্ক অনেক ভালো ছিল না। ভালোবাসতেন। আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি। এখনো ভালোবাসেন? ভাইয়া আর আর একটু একটু সুযোগ দেন। বলেন। তার সাথে ডিভোর্স হওয়ার পরে 6 মাসের ভিতরে তাকে আমি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমি যার আমাকে ডিভোর্স দিছে, যার বাসায় গিয়া, যেই ছেলের বাসায় গিয়া, ওই ছেলের নাম আইডির নাম ছিল আদনান। হুম।
ওই ছেলের নাম্বারটা আমি এই জোগাড় করে তার কাছে বলছি যে ভাই আমি ওরা অনেক ভালোবাসি, আপনি ওর জীবনটা নষ্ট করেন, আমার জীবনটাও নষ্ট করেন, আপনার পায়ে ধরি। তো ও আমাকে আরও উল্টাপাল্টা বুঝাইছে যে আপনি ওরা দিয়ে এটা করান ওটা করান। ভাই আমি পরে বলছি যে ভাই আপনি কি আপনার ওয়াইফকে দিয়ে কোনো দিন এইসব করাবেন? না, তাহলে আপনি আমাকে বলতেছেন কেন? তার পরবর্তীতে ও আমাকে 2বার ফোন দিছিল। একদিন বলছিল যে তোমাকে আমি খুব মানে আমার বার্থডে ছিল 2 মার্চ, ওই দিন আমাকে রাতে ফোন দিছিল। আমি অনেক কান্নাকাটি করি। তারপরের দিন সকালে সে আমাকে আবার ফোন দেয়। আর যেহেতু রমজান মাস গেছে, রমজান মাসে ফার্স্ট রোজাটা রাখছিলাম। আমি জানি না এগুলা কতটা হয় যে আল্লাহ এই রোজাটার বিনিময়ে আমি তারে চাই এরকমভাবে। যদিও আল্লাহ ওটা আমার মনে হয় কবুল করছিল, কারণ ওদিন আমার সারাদিন ওর সাথে কথা হয়েছে, রাত্রেও কথা হয়েছে। রাত্রে আমার সাথে কথা বলে তার যে ফেসবুকে সে লাইভে আসতো, ওই আইডিটা আমি আমার এখানে রেখে দিয়েছিলাম। এই যে কোনো নোটিফিকেশন আসলে আমি সবসময় সাথে সাথে পাইতাম। ওর লাইভ লুপ আমি সেভ করে রাখতাম। ও লাইভ শেষ হলে আপনার 20 মিনিট বলেন 40 মিনিট বলেন, এই যে লাইভগুলো আমি সেভ করে রাখছি। আমার এখানে এখনও লাইভ আছে মনে হয়। ফার্স্ট রোজার দিন সে আমাকে ফোন দেয়, তার সাথে আমার সারাদিন কথা হয়। ঈদের একদিন আগে যে রোজা ছিল, সেম ওই রোজাটাও আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে লাস্ট কথা হয়েছে কবে ওনার সাথে? তার সাথে আমার 5বার কথা হয়েছে ডিভোর্সের পরে। 5 বার কথা হয়েছে, এর মধ্যে কি আপনি আবার তাকে ফেরত চাইছিলেন? হ্যাঁ, শেষ বহুবার ফেরত পর্যন্তই? চাইছি। মানে লাস্ট যে দিন আমাকে ফোন দিছিল, আপনার এখান থেকে যাওয়ার 3 দিন পরে সম্ভবত আমাকে ফোন দিছিল। সেদিন আপনি ফেরত চাইছিলেন? না, সেদিন তাকে ফেরত চাই নাই। তার সাথে আমার সম্পর্কটা ওই দিনই আমি ক্লোজ করে দিছি, যেই ছেলেটাকে নিয়ে সে আমার বাসা থেকে যেই ছেলেটার কাছে গেছে, যেই ছেলেটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিছে, ওর সাথে আমি বারবার বলছি যে আপনি ওর জীবনটা নষ্ট করুন। ওই ছেলেটাও বলছে যে আমি ও আমার বাসায় নাই, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি যেটা বুঝেন সেটা মিথ্যা, আপনি যেটা জানেন সেটা মিথ্যা। হুম। যদি আমি সব কিছু আমার হাতে এখনও যথেষ্ট প্রমাণ আছে, হুম। আমি আপনাকে দেখাবো সব কিছু। তার পরবর্তীতে যখন আমি দেখি 14ই সম্ভবত নববর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন, ওই দিন ওই ছেলেটাকে নিয়ে সে একটা স্টোরি দিছিল ফেসবুকে। আমি তো তার সব কিছু ফলো করতাম। তো ওই স্টোরিটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি। ওটা দেখার পরে কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে। ওই দিনই আমি তার সব ফ্যামিলিকে, তার যে অপকর্মগুলো আছে সব কিছু আমি দিয়ে দিছি। কিন্তু একটা মেয়ের পর্নোগ্রাফি যদি না, কাউকে ওর বাজে কোনো ছবি আমার কাছে নাই। আর থাকলেও আমি ওগুলো কখনো পাবলিক করি না। ও যে ভিডিও কলের জন্য লাইভে মানুষজনদেরকে ইনভাইট করতো, ওইগুলো রাখছে। ওইগুলো তো আপনার খোলামেলা কোনো পোশাকের না। ওকে। এবং যারা দেখছেন তাদের জন্য বলি, কারো খোলামেলা ছবি যদি আপনি ছাড়েন তাহলে 14 বছরের জেল অথবা ফাঁসি হতে পারে আপনার। আমি আসলে ওর যে ও তো একসময় আমার ওয়াইফ ছিল, হুম। আমি তার এগুলো করতাম না যদি সে আমার সাথে মিথ্যা কথাগুলো না বলতো, মিথ্যা নাটকটা না করতো। আন্ডারস্ট্যান্ড। আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল। ওরে যে পরিমাণ ভালোবাসছি, আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া 2 দিন 3 দিনের দিন আমি থাকতে পারতাম না। আমি যেভাবে পারছি চলে গেছি। আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে যে তুই কি কাপুরুষ। আমি অনেক কষ্ট পাইছি লাইফে। ওর থেকে মার খাইছি, আমার মার থেকে আমি অনেক যথেষ্ট কথা শুনছি, কিন্তু ওরা আমি বলতে পারি নাই। উনাকে যদি বলতে চান কোনো কথা থ্রু আউট আওয়ার। ও আছে, আপনার প্রত্যেকটাই দেখে। আমি যখন ওর সাথে ছিলাম, ও যখন আমার সাথে ছিল, আমরা দুজন একসাথে যখন ছিলাম, তখন আপনার অনেক ভিডিও দেখতো এবং বলতো যে উনি একজন ডক্টর, উনি ভালো মানুষকে ভালো সলিউশন দেয়, চলো আমরা যাই। আমি তখন ততটা সিরিয়াসলি নেই নাই। আর ভাগ্যর কি পরিহাস, আপনার এখানে যে আসতে হবে সেটাও এভাবে যে আসতে হবে সেটাও আমি জানতাম না। যাই হোক, এক পর্যায়ে আসছি। তো ও উনাকে যে কিছু বলতে চাইলে বলেন। ওনাকে শুধু বলবো যে আমি তারে ভালোবাসি, হয়তো এখনও ভালোবাসি, আমি এখনও বলতে পারি না, বলার সম্ভাবনা না। মিস করেন কিন্তু তারে? ও আমাকে যে ধোঁকা দিছে, যে কষ্ট দিছে, শুধু আমাকে না, আমার লাইফে আসার আগেও সে বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক করছে। ও আমাকে বলছিল যে বিয়ের পর আমাদের যে ছবিগুলো ও ফেসবুকে পোস্ট করতো, এই পোস্ট করার পরে ওই ছেলেটা আমাকে একদিন ফোন দেয়, এই মেসেজ করে যে আপনি করে বিয়ে করছেন? আমি বলছি হ্যাঁ বিয়ে করছি। পরে বলছে যে আপনি আপনার পাখিটাকে ধরে রাখেন, ও কিন্তু যে কোনো সময় উড়াল দিতে পারে। তো এই কথাটা আমি যেদিন আমি ট্যুরে যাই 19 তারিখে, ডিসেম্বর 19 তারিখে, তখন সে 20 তারিখে চলে যায়। আমি ট্যুরে গেছি না জাহান্নামে গেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি নরকে চলে আসছি। কারণ ও আমার ওর সাথে আমি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যদি 1 সেকেন্ডও কথা না বলতাম আমার ভালো লাগতো না। ওরে আমি যতটা ভালোবাসছি, ও অবশ্যই মিস করবে আমাকে, আমাকে মিস করতে হবে, কারণ ওরা আমি যত পরিমাণ ভালোবাসছি,
এই পরিমাণ আপনার ওরে চোখ কেউ লাল ভালোবাসবে হয়েছে বলে আমার মনে হয় না। আপনার চোখ লাল কেন? আমার ভিতরের অবস্থা তো আপনি জানেন না। ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি 2 মাস কোনো কিছু করি নাই, বাসায় ছিলাম। আমার বোনদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই, কষ্ট দেয় নাই, কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে। হুম। আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফেলাইছি, আল্লাহর কাছে যে পরিমাণ ওরে চাইছিলাম, লাস্ট পর্যায়ে ওর কাছে এখনও বলি, আগে বলছে, আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও, ওরে আমার আবার ফিরায় দাও, বাট এখন বলি যে আল্লাহ তুমি ওরে সর্বনাশ করে দিও। যে আমার মুখের হাসি কায়রা নিছে, ওর সর্বনাশটা তুমি করো, এবং আমি যেন দেখতে পারি। আমি এই কথাটা বলছি অনেকবার। আমি জানি না আল্লাহ আমার এই কথাটা কবুল করে কিনা, তবে আমার মনে হয় কি কবুল করবে। সেটা হয়তো এই পারে না হলেও মরার পরে কবুল করবে, কারণ ও আপনার আমার এই নামে যে পরিমাণ মিথ্যা অপবাদ দিছে। আপনার এই চোখের জল তো তাকে ভালোবাসার প্রমাণস্বরূপ, তাই তো? আমার চোখের পানি শুকিয়ে গেছে ভাই। আপনার সঙ্গে কি আপনার প্রথম স্ত্রীর এখনো যোগাযোগ আছে না ডিভোর্স হয়ে গেছে? ওর সাথে কাগজে কোনো কিছু না হলে আমি মুখে ওকে ওর তার তালাক মানে দিয়ে ডিভোর্স দিছি। এখনো হয় নাই? আপনার আমি তালাক এখনো দিয়ে বউ দিছি। বাচ্চা আছে, আপনি কাঁদতেছেন ওর আরেকজনের সাথে জন্য। আমার কন্টিনিউ, ওর সাথে আমার কথা হয় না। আমি আমার মেয়েদের ওকে, কথাবার্তা বলি, আমি শুনি। বুঝতে পারছি। আল্লাহ ভালো করুক ভাই, দোয়া করি।